হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে আমরা এসএসসি জিডি 24 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের যে জিকে কোশ্চিন এসেছিলো সেগুলো ডিসকাস করব। এটা একটা ডিটেল অ্যানালাইজ থাকবে, যেখানে আমরা আলোচনা করব যে বিষয়গুলো থেকে প্রশ্নগুলো এসেছে সেই সব রিলেটেড আর কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এবং সেই সম্পর্কে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব। তো চলো দেখে নিই প্রশ্নগুলো। স্টুডেন্ট মনে রাখবে, এটা মেমোরি বেসড প্রশ্ন। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যেসব ছাত্ররা পরীক্ষা দিতে গিয়েছিল এসএসসি জিডি, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে, তাদের কাছ থেকে শুনে নিয়ে যে প্রশ্নগুলো আমরা পেয়েছি সেই প্রশ্নগুলো এখানে আলোচনা হবে। তো ছাত্রদের কাছ থেকে পাওয়া প্রশ্ন অনুসারে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে 2011 জনগণনা পুরুষের সাক্ষরতার হার কত ছিল, সেটা এসেছিল 24 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চিনে। তো সামগ্রিকভাবে অর্থাৎ টোটাল নারী পুরুষ মিলে সাক্ষরতার হার ছিল 74.04%। সেখানে পুরুষ সাক্ষরতার হার ছিল 82.14% এবং মহিলা সাক্ষরতার হার ছিল 65.46%। তো এটা মনে রাখবে, 2011 সালে জনগণনা অনুসারে উত্তরটা হচ্ছে এটা, পুরুষ সাক্ষরতার হার 82.14%। তার সামগ্রিকভাবে কত সেটাও মনে রাখবো মনে রাখবো আমরা। আর হচ্ছে মহিলা সাক্ষরতার হার কত ছিল সেটাও মনে রাখতে হবে। পাশাপাশি জনগণনা সংক্রান্ত 2011 সালে জনগণনা সংক্রান্ত এবং আদমশুমারি অনুযায়ী কিছু প্রশ্ন আমাদেরকে এখানে জেনে নিতে হবে। যেমন প্রথম জনগণনা শুরু হয়েছিল কবে? প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সালে। এটা 1872 সালে, যেটা হচ্ছে ব্রিটিশ সরকার দ্বারা, এবং স্বতন্ত্র ভারতে জনগণনা শুরু হয় 1951 সালে। লঘু বিভাজন কত সালে হয়েছিল মনে রাখবে? 1951 সালে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জনগণনার কথা উল্লেখ রয়েছে সেটাও মনে রাখতে হবে? 246 নম্বর ধারায় রয়েছে। কত নম্বর অনুসূচিতে জনগণনার উল্লেখ আছে? এটাও মনে রাখবে, 7 নম্বর অনুসূচিতে জনগণনার কথা রয়েছে। জনগণনার অধ্যয়নকে কী বলা হয়? এটাকে ডেমোগ্রাফি বলা হয়। 2011 সালে জনগণনার বাক্য কী ছিল? আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। এই সমস্ত কিছু কথাগুলো মনে রাখতে হয়। প্রথম জনগণনা কমিশনার কে ছিলেন সেটা মনে রাখতে হবে? ডব্লিউ গ্লোডেন ছিলেন। 2011 সালে জনগণনা শুভঙ্কর কী ছিল? প্রগণক শিক্ষিকা। 2011 সালে জনগণনার কমিশনার কে ছিলেন? শ্রী চন্দ্রমৌলি। এগুলো মনে রাখতে হবে। জাতি আধারিত জনগণনা শুরু হয়েছিল কত সাল থেকে? 1931 সালে। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 11 জুলাই। এগুলো মনে রাখতে হবে। 2011 জনগণনা অনুসারে মোট জনসংখ্যার পরিমাপ কত ছিল? 121.8 কোটি। ভারত বিশ্বের জনসংখ্যার কত ভাগ রয়েছে? 17.5 ভাগ জনসংখ্যা, যেটা ভারতে বসবাস করে বিশ্বের জনসংখ্যার নিরিখে। 2011 সালে জনগণনা পুরুষের জনসংখ্যার পরিমাপ কত ছিল? 62.30 কোটি, যা মোট জনসংখ্যা 51.47%। মহিলাদের জনসংখ্যার পরিমাণ কত ছিল? 58.75, যেটা হচ্ছে, আর মহিলাদের হচ্ছে 48 পয়েন্ট সামথিং। এবার আমরা 2011 সালের লিঙ্গানুপাতটাও মনে রাখবো। কীরকম ছিল? 943 প্রতি 1000 পুরুষে, 943 মহিলা। ভারতের জনসংখ্যার ঘনত্ব মনে রাখবো 382 ব্যক্তি প্রতি বর্গ কিমি। 2011 সালের জনগণনার সর্বাধিক লিঙ্গ অনুপাত দেখা যায় কেরল রাজ্যে, ন্যূনতম লিঙ্গ অনুপাত দেখা যায় হরিয়ানা। লিঙ্গ অনুপাত কি? যেখানে পুরুষ এবং মহিলাদের মধ্যে ভারসাম্য কতটা? সবচেয়ে কম ভারসাম্য, সবচেয়ে লিঙ্গ অনুপাত দেখা যায় হচ্ছে কেরল রাজ্যে সর্বাধিক, আর হচ্ছে সবচেয়ে কম হচ্ছে হরিয়ানাতে। অর্থাৎ হরিয়ানায় পুরুষের সংখ্যা বেশি মহিলাদের থেকে, আর কেরলে মহিলা পুরুষের প্রায় সমান। সর্বাধিক লিঙ্গানুপাত দেখা যায় এমন কেন্দ্রশাসিত অঞ্চল হলো পুদুচেরি বা পন্ডুচেরি। ন্যূনতম লিঙ্গানুপাত দেখা যায় এমন কেন্দ্রশাসিত অঞ্চল হলো দমন এবং দিউ। সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হলো বিহার, 1106 জন প্রতি বর্গ কিলোমিটারে। ন্যূনতম জনঘনত্বযুক্ত রাজ্য হলো অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি কিলোমিটারে, বর্গ কিলোমিটারে। 2011 সালে জনগণনার সর্বাধিক জনসংখ্যা দেখা যায় কোন রাজ্যে? উত্তরপ্রদেশে, 19.98 কোটি জনসংখ্যা। সবচেয়ে কম জনসংখ্যা দেখা যায় সিকিম রাজ্যে। দেখো, জনঘনত্বে সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশ, আর সবচেয়ে কম জনসংখ্যা যদি বলা হয় তাহলে সিকিম রাজ্য, 6.11 লাখ মাত্র জনসংখ্যা। সবথেকে কম জনসংখ্যা রয়েছে এমন কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। 2011 জনগণনা অনুসারে সবচেয়ে সাক্ষরতার হার বেশি কেরল রাজ্যে, এটা 93 পয়েন্ট সামথিং, 96 পয়েন্ট সামথিং। ন্যূনতম সাক্ষরতার হার রয়েছে কোন রাজ্যে? বিহার রাজ্যে। ন্যূনতম মহিলাদের সাক্ষরতার হার রয়েছে কোন রাজ্যে? এটা হলো রাজস্থান রাজ্যে। 2011 সালে জনগণনা অনুসারে ভারতবর্ষের কোন জেলার সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে? থানে, এটা হচ্ছে জেলার নাম, এটা মহারাষ্ট্রে রয়েছে। 2011 সালে জনগণনা অনুযায়ী সর্বাধিক জেলা কোন রাজ্যে রয়েছে? উত্তরপ্রদেশে, 75টি জেলা। জনগণনা কত বছর অন্তর হয়? মনে রাখবো, 10 বছর অন্তর আদমশুমারি হয়।
তো এই টোটাল জনগণনা সংক্রান্ত আমি অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে দিলাম, একটু স্পিড রাখলাম কারণ অনেক ডিটেলস বিষয়ে আলোচনার ছিল। পরে আরেকটি প্রশ্ন যেটা এসেছে, 2023 জাতীয় গেমস কোন রাজ্য সবচেয়ে বেশি স্বর্ণপদক জিতেছে? 2023 জাতীয় গেমসে কোন রাজ্য সবচেয়ে বেশি স্বর্ণপদক পেয়েছে? 2023 জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল, মনে রাখতে হবে। সবচেয়ে স্বর্ণপদক বেশি পেয়েছে হচ্ছে 80টি স্বর্ণপদক পেয়েছে মহারাষ্ট্র, এবং সবচেয়ে বেশি পদক পেয়েছে মহারাষ্ট্র, 228টি পদক পেয়েছে, এটা মনে রাখবে। রূপো পেয়েছে 59টি, ব্রোঞ্জ পেয়েছে 79টি। দেখো 80টি স্বর্ণপদক, এটা মনে রাখবে, এটাই ইম্পর্টেন্ট। যেটা বললাম যে সর্বাধিক স্বর্ণপদক জয়ী দলকে মহারাষ্ট্রের 94 সালে পেয়েছিল, তারপরে এই প্রথম মহারাষ্ট্র সবচেয়ে বেশি পদক পেয়েছে। ন্যাশনাল গেমস 2023 যেটা অনুষ্ঠিত হয়েছিল এই বছর গোয়াতে, আর গোয়ার 5টি জেলার মধ্যে, শহরের মধ্যে এটা অনুষ্ঠিত হয়। একটা হলো মাপুসা, মারগাঁও, পাঞ্জিম, পোন্ডা আর হচ্ছে ভাস্কো। 5টি শহরে অনুষ্ঠিত হয়। 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এটিতে অংশগ্রহণ করে। আর এটা ছিল 37তম জাতীয় গেমস, যেটা গোয়াতে অনুষ্ঠিত হলো। শুরু হয়েছিল 26 অক্টোবর এবং শেষ হয়েছে 9 নভেম্বরে। গোয়া প্রথমবারের জন্য এই ইভেন্ট শুরু করে। 29টি দল 2023 সালে জাতীয় গেমসের একটি স্বর্ণপদক জিতেছে। 29টি দল স্বর্ণপদক জিতেছে, তো এটা মনে রাখবে। পরে যে প্রশ্নটা এসেছিল, সংবিধানের কোন অনুচ্ছেদ বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা হয়েছে, বর্ণিত করা হয়েছে? ভারতের সংবিধানের 36 থেকে 51 ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশগুলো বর্ণনা করা হয়েছে। সেখানে 50 নম্বর ধারাতে ভারতের নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি কোথায় বর্ণিত হয়েছে? ভারতের সংবিধানের 4th পার্টে। মনে রাখতে হবে, ভারতের সংবিধানের 4th পার্টে ডিপিএসপি বর্ণনা করা হয়েছে। সেখানে 36 থেকে 51 ধারায় ডিপিএসপির বর্ণনা রয়েছে, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। সেখানে 50 নম্বর ধারায় কি রয়েছে? বিচার বিভাগ শাসন বিভাগ থেকে আলাদা করার কথা নির্দেশ দিয়েছে। দেখো, ডিরেক্টিভ প্রিন্সিপাল যেটা, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যেটা, সেটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়, অর্থাৎ যদি এটা অমান্য করা হয় তাহলে আদালত তাকে শাস্তি দিতে পারে না। ডিপিএসপিগুলো আয়ারল্যান্ডের সংবিধান থেকে অনুপ্রাণিত। রাজা রামমোহন রায় কোন সমাজ প্রতিষ্ঠা করেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এসেছিল এই বছর 2024 ফেব্রুয়ারি প্রশ্ন। তো রাজা রামমোহন রায় যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো আত্মীয় সভা, পরবর্তীতে নাম হয় ব্রাহ্ম সমাজ। আত্মীয় সভা বা ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1828 সালে, এটা মনে রাখবো ভালো করে। 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। 2004 সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে রাজা রামমোহনকে 10তম স্থানে রেখেছিলেন। 1830 খ্রিস্টাব্দে 19 নভেম্বর তিনি কলকাতা থেকে বিলেত যান। এটা কেন মনে রাখবে? কারণ তিনি প্রথম বিলেত যাত্রী ছিলেন, এই জন্য। তার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ছিল সংবাদ কৌমুদী, পরীক্ষায় অনেকবার এসেছে। সংবাদ কৌমুদী পত্রিকাটির সম্পাদক কে ছিল? তো এটা মনে রাখবে। তার লেখা প্রথম গ্রন্থ হলো বেদান্ত গ্রন্থ। এছাড়াও তিনি গৌড়ীয় ব্যাকরণ লেখে, যেটা পরীক্ষায় আসে যে গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন। তাছাড়া আমরা মনে রাখবো তিনি 1829 সালে তার যে প্রচেষ্টা সতীদাহ প্রথা, সেই সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে কী করেন? রদ করে দেন। তো 1829 সালে তার প্রচেষ্টায় সতীদাহ প্রথা রদ হয়, এটাও মনে রাখতে হবে। তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়ে থাকে। এরপরে যে প্রশ্নটা এসেছিল, অরবিন্দ পারিখ নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো এটা তিনি ছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, তিনি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন অরবিন্দ পারিখ। বিমস্টেক সম্পর্কে প্রশ্ন এসেছে পরীক্ষায়। বিমস্টেক, দেখো বিমস্টেকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা পরবর্তীতে নাম হয়, কারণ যখন প্রথম বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছিল তখন মাত্র 4টি দেশ ছিল, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। তো 4টি দেশের অনুসারেই নামটি ছিল। প্রথমের দিকে বাংলাদেশের থেকে বি, ভারত থেকে আই, শ্রীলঙ্কা থেকে এস এবং থাইল্যান্ড থেকে টি। তো এইরকম নামটা প্রথমের দিকে থাকলেও পরবর্তীতে এই নামটা চেঞ্জ করে, কারণ হচ্ছে অনেকগুলো দেশ সেখানে যুক্ত হয়ে যায়। বর্তমানে 7টি দেশ যুক্ত হয় এবং 7টি দেশকে যুক্ত করে, যেহেতু এটা বঙ্গোপসাগরে অর্থাৎ বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের চারপাশের আশেপাশের দেশগুলোকে নিয়ে গঠিত, তার জন্য নামটা রাখা হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পূর্ব নাম কী ছিল বললাম? বিস্ট ইসি। বিস্ট মানে কি বললাম? বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর হচ্ছে থাইল্যান্ড। বিস্ট তার সাথে ছিল ইকোনমিক কোঅপারেশন। তো এটা নামের সাথে যুক্ত ছিল, পরবর্তীতে একটা নাম এক্সট্রা যুক্ত করা হয়,
সেটা বলা হয় বিমস্টেক। এটা বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন ছিল। প্রতিষ্ঠিত হয় 1997 সালে, 6 জুন 1997 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর কোথায় রয়েছে বিমস্টেকের? ঢাকা, যা বাংলাদেশের রাজধানী। মনে রাখবে বিমস্টেকের প্রতিষ্ঠিত হয় 1997 সালে। তার বিমস্টেকের সদস্য রাষ্ট্র বর্তমানে কয়টি? 7টি। বর্তমানে সদস্য রাষ্ট্র হচ্ছে 7টি: বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। তোমাদের মনে রেখো, জিকেতে টোটাল তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায় 20টা প্রশ্ন আসে, যার মান থাকে 2, অর্থাৎ তোমাদের 40 নাম্বার শুধুমাত্র জিকে থেকে থাকছে। তো জিকেটা ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি স্কোরিং। তো স্টুডেন্টরা কম্পিউটারে পরীক্ষা হয়েছে, কোশ্চিন হাতে পায়নি, তো তাদের মনে যতটা ছিল প্রশ্ন, সেগুলো থেকে আমি কয়েকটা প্রশ্ন কালেক্ট করলাম, যে প্রশ্নগুলো তোমাদেরও আসতে পারে সামনে যারা পরীক্ষা দেবে। তো বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। পরের দিন আবার অন্য শিফটের কোশ্চিন নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো দেখতে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।